স্বাগতম। আজকের গল্পটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আধারের ডাকের আজকের বিশেষ নিবেদন, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে কাম লালসা। অন্তর্বাসটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে সৌমেন তার রুক্ষ ঠোঁটের ওপর লালায়িত জিভ বুলিয়ে নিয়ে সোনালির নরম স্তন যুগল থেকে শুরু করে সারা শরীরে চুম্বন করতে করতে কামাতুর কণ্ঠে বলে উঠল, সোনালি, তোমার শরীরটা কি সুন্দর, পুরো মাখনের মতন নরম। আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন তোমার এই নরম শরীরটাকে ছুঁয়ে আমি যেন শুয়ে থাকি। এই কথা বলতে বলতে সৌমেন তার মুখ ভর্তি দাড়িওয়ালা মুখটা সোনালির উন্মুক্ত বক্ষ বিভাজিকার মধ্যে ঘষতে থাকে। আর অন্যদিকে সোনালি সাদা নরম বিছানার উপর কাটা ছাগলের মতো চাপা চিৎকার করতে করতে বলে, স্যার অনেক হয়েছে স্যার, প্লিজ এবার আমাকে ছেড়ে দিন। আমাকে যে এখনই হাসপাতালে ডিউটিতে যেতে হবে, রাত 10টা বাজতে যায় স্যার। প্লিজ স্যার আমাকে ছাড়ুন স্যার। সোনালির এই কথা শুনে সৌমেন পাগলের মতো সোনালির নরম শরীর জুড়ে ধীরে ধীরে চুম্বন করতে করতে বলে, না 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 না, আজ তোমার কোথাও যাওয়া চলবে না ডার্লিং। আজ সারা রাত তুমি শুধু আমার সঙ্গে কাটাবে। আজ রাতটা তুমি শুধু আমার। এই কথা বলে সৌমেন একটা প্যাকেট থেকে কন্ডম বের করে এনে তার খাড়া হয়ে থাকা লিঙ্গটায় যেই পড়তে যাবে, অমনি সেই সময় বিছানার পাশে ছোট টেবিলের উপর রাখা মোবাইল ফোনটা সশব্দে বেজে উঠতেই সৌমেন বিরক্তি ভরা মুখে নেশাতুর কণ্ঠে বলে ওঠে, তোর শালা এখন আবার কে ফোন করলো? তোর পুরো মুডটাই চটকে গেল। এই কথা বলতে বলতে সৌমেন হুইস্কির গ্লাস থেকে এক চুমুক হুইস্কি খেয়ে নিয়ে হাতে ফোনটা তুলে নিতেই দেখে তার হাসপাতালের চিকিৎসক বন্ধু দিবাকর সান্যালের ফোন। দিবাকরের ফোনটা দেখে সৌমেন বলে, এই ধোয়া তুলসী পাতাটা আবার এত রাতে ফোন করছে কেন আমাকে? ওর তো এখন ওর বাড়িতে বউয়ের সঙ্গে বিছানায় রাত কাটাবার কথা। ও তো আবার বউ ছাড়া পৃথিবীতে কিছু বোঝেই না। বই তো সব। এই কথা বলতে বলতে সৌমেন ফোনটা ধরতেই ডাক্তার দিবাকর সান্যাল বলে ওঠে, হ্যাঁ হ্যালো সৌমেন, কোথায় আছিস এখন? ফোনের ওপার থেকে দিবাকরের এই প্রশ্ন শুনে সৌমেন সোনালির ঘরমাক্ত নগ্ন দেহের উপর থেকে উঠে মৃদু হেসে বলে, এই তো আমি একটু আগে ডিউটি শেষ করে বাড়ি ফিরলাম। তুই কোথায়? আমি আর নন্দিতা একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে এই বাড়িতে ফিরে একটু টিভি দেখছি আর কি। আচ্ছা শোন সৌমেন, যে জন্য তোকে এত রাতে ডিস্টার্ব করা, আজ তো বৃহস্পতিবার, সামনের রবিবার আমার আর নন্দিতার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ভাই তোকে কিন্তু অতি অবশ্যই আমাদের বিবাহ বার্ষিকীতে আসতে হবে, হ্যাঁ? আর তুই যদি না আসিস আমি কিন্তু খুব রাগ করবো, ঠিক আছে? ফোনের ওপার থেকে দিবাকরের কথা শুনে সৌমেন বলে, তোদের দুজনের বিবাহ বার্ষিকীতে অবশ্যই যাবো রে। আর নন্দিতার সঙ্গে তো আমার আলাপই হয়নি। তোর মুখে শুনেছি ও নাকি আমাদের দুজনের মতন বিরাট বড় ডাক্তার। তাই ওর সঙ্গে বিশেষভাবে আলাপ করতে আমি অতি অবশ্যই তোদের বিবাহ বার্ষিকীতে যাব। তা তোদের বিবাহ বার্ষিকী সেলিব্রেশন হচ্ছে কোথায়? তোর বাড়িতে নাকি? না না, আমার বাড়িতে নয়, আমার বাড়ি থেকে একটু দূরে একটা ব্যাংকওয়েট আছে বড়। ওই ব্যাংকওয়েটেই বিয়ে জন্মদিনের নানা ধরনের পার্টি হয়। ওই ব্যাংকওয়েটের 3 তলায় আমরা আমাদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেশন করছি, বুঝলি? আচ্ছা, তোরা যেখানে তোদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেশন করছিস সেই ব্যাংকওয়েটটার নাম কি? ফোনের ওপার থেকে সৌমেনের এই প্রশ্ন শুনে দিবাকর বলে ওঠে, হ্যাঁ সৌমেন, এটা ভালো প্রশ্ন করেছিস। তোকে ব্যাংকওয়েটের নামটাই বলতে ভুলে যাচ্ছি না। ব্যাংকওয়েটটার নাম হলো ডলফিন ব্যাংকওয়েট। আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা 3 মাথার মোড় পড়ে না, দেখেছিস তো? ওই মোড়ের বাঁহাতে কপি হাট বলে যে ছোট ক্যাফেটা আছে, সেই ক্যাফের ঠিক পাশেই ডলফিন ব্যাংকওয়েটটা পড়বে, বুঝলি?
সৌমেন যখন দিবাকরের সঙ্গে ফোনে কথা বলায় ব্যস্ত, তখন অন্যদিকে সোনালি তার নগ্ন বুকের উপর বিছানার একটা চাদর জড়িয়ে টলমল পায়ে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। সোনালির যোনি থেকে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে পা বেয়ে মাটিতে পড়ছিল, কিন্তু সোনালি সেই দিকে খেয়াল না করে তার যন্ত্রণা মাখানো শরীরটা আর চোখ ভরা জল নিয়ে বাথরুমের ভিতর ঢুকে গিয়ে বাথরুমের বেসিনের আয়নার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলে, ভগবান, এই ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার নরপিশাচটার কি আর কোনোদিনও শাস্তি হবে না? ওর এই জঘন্যতম পাপ কাজের জন্য উনি আর কতদিন হাসপাতালে নিরীহ আমাদের মতো গরিব নার্সদের সাথে এরকম করবেন? আমরা গরিব নার্সরা কাজ করতে এসে ওনার শয্যা সঙ্গিনী হতে হয় আমাদের। ওনার কাছে সব লজ্জাটুকু আমাদের বলি দিতে হয় রাতের পর রাত। এত কিছুর পরেও কি ওই 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 জানোয়ারটার কোনো দিনও শাস্তি হবে না? কেউ কি ওর এই পাপ কাজের জন্য ওকে শাস্তি দেবে না ঠাকুর? ও কি শাস্তি পাবে না? সোনালি বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে যখন এই কথাগুলো কাঁদতে কাঁদতে বলছিল, হঠাৎ সেই সময় সোনালির কানের কাছে কে যেন মেয়েলি ফ্যাঁস ফ্যাঁসে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বোন, তুই কিচ্ছু চিন্তা করিস না। ওই শয়তান ওর পাপের শাস্তি খুব শীঘ্রই পাবে। ওর যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সোনালির কানের কাছে মেয়েলি ফ্যাঁস ফ্যাঁসে কর্কশ কণ্ঠটা ভেসে আসতেই সে ভয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে পিছন ফিরে বলে ওঠে, কে বাথরুমে কে ঢুকেছে? কে? কিন্তু সোনালি পিছন ফিরে বাথরুমে কাউকেই দেখতে পেল না। এরপর সোনালি যেই বেসিনের কল খুলে চোখে মুখে জলের ছিটা দিতে যাবে, অমনি পিছন থেকে দুটো বলিষ্ঠ হাত এসে সোনালির স্তন যুগল চেপে ধরে সোনালির ঘাড়ের কাছে চুম্বন করতে করতে সৌমেন বলে, ডার্লিং, তুমি আমার পাশ ছেড়ে উঠে এলে কেন? আমার যে তোমার সঙ্গে বিছানে অনেক খেলা করা এখনো বাকি আছে। এসো, একটু কাছে এসো। সৌমেনের এই কথা শুনে সোনালি কাঁদতে কাঁদতে হাত জড়ো করে সৌমেনের দিকে না তাকিয়ে বলে ওঠে, স্যার প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমার খুব কষ্ট হচ্ছে আজকে স্যার, প্লিজ আমাকে ছাড়ুন। সোনালির এই কথায় সৌমেন কান না দিয়ে এক ঝটকায় সোনালিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর ওকে কোলে তুলে বাথরুম থেকে বেরিয়ে বিছানার উপর শুইয়ে দিয়ে সৌমেন তার খাড়া হয়ে থাকা লিঙ্গটায় কিছুক্ষণ আগে বের করে আনা কন্ডমটা নিজের লিঙ্গে পরে নিয়ে সোনালির যোনিতে প্রবেশ ঘটিয়ে সোনালিকে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। অন্যদিকে সোনালি তার জন্য যন্ত্রণা সহ্য করতে না পেরে বালিশে নিজের মুখ গুজে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভগবান, এই নরপিশাচটার আর অত্যাচার সহ্য করতে পারছি না আমি। তুমি এই পিশাচটার হাত থেকে আমাকে রক্ষা করো, দয়া করো ঠাকুর, আর পারছি না। সোনালি যখন বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিল, আর অন্যদিকে ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার সোনালির সঙ্গে যৌন আনন্দের খেলায় বিছানার উপর মেতে উঠেছিল, তখন ওরা দুজন খেয়াল করল না যে ওদের ঠিক বিছানার সামনে এক ভয়ঙ্কর বিভৎস বিশ্রী রক্তাক্ত চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর হাসতে হাসতে বলছে ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদারের উদ্দেশ্যে, নরপিশাচ, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আজ থেকে 2 মাস আগে আমার সঙ্গে যা যা অন্যায় করেছিস, সেই অন্যায়ের শাস্তি পাওয়ার জন্য আর আমার হাতে মৃত্যুবরণ করার জন্য এবার তুই প্রস্তুত হ। ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার কলকাতার এক বড় নামকরা হাসপাতালের একজন অর্থোপেডিক সার্জন। ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার বড় হাসপাতালের বড় ডাক্তার হলে কি হবে, উনি একজন পশুরূপী যৌন পিশাচ ছিলেন।
কারণ ওনার হাসপাতালে যদি নতুন কোনো কম বয়সী সুন্দরী যুবতী নার্স যদি নিয়োগ হতো, তাহলে সেই কম বয়সী সুন্দরী যুবতী নার্সগুলোকে নিয়ে ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদারের প্রতিদিন রাতে তার শয্যা সঙ্গিনী করত। আর সেই কম বয়সী যুবতী নার্সগুলো তাদের সমস্ত লজ্জা ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদারের কাছে বলি দিয়ে যৌন শিকার হতে হতো দিনের পর দিন। আর সেই কম বয়সী যুবতী নার্সগুলোকে নিয়ে মহা আনন্দে ডাক্তার সৌমেন যৌন খেলায় মেতে উঠত রাতের পর রাত। এছাড়া ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার হাসপাতালে নার্সদের অত্যাচার করে ক্ষান্ত ছিল না। সে বাড়িতেও স্ত্রীর উপর অত্যাচার চালাতো দিনের পর দিন। এছাড়া উনি হাসপাতালের কর্মচারীদেরও কিছু ডাক্তারদের চোখের আড়ালে গিয়ে মৃত রোগীদের দেহের নানা ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দেশের বিভিন্ন জায়গায় মোটা টাকার বিনিময়ে পাচার করত তার কিছু ডাক্তার সঙ্গী সাথীদের নিয়ে। মৃত রোগীদের দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা ছাড়াও উনি নানা দেশে বিদেশে ড্রাগ পাচার করে মোটা টাকা কামাতেন। ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদারের বিদেশের নানা জায়গায় ড্রাগ পাচারের এই খবরটা তার ডাক্তার সঙ্গী সাথীরাও জানত না। এমনকি তারাও নয় যারা তার সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচারে জড়িত ছিল। কারণ এই ড্রাগ পাচারের ব্যবসাটা সৌমেন তার সঙ্গী সাথীদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তুমি আজ রাতে বাড়ি ফিরবে না সৌমেন? রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে ঢুকে এঁটো হাতটা মুছতে মুছতে কাজল এই প্রশ্ন করতেই সৌমেন ড্রেসিং টেবিলের উপর থেকে একটা বিদেশি পারফিউম হাতে তুলে নিয়ে সেটা সারা শরীরে স্প্রে করতে করতে গম্ভীর গলায় বলে, না, সে ফিরতে ফিরতে ভোর হবে। সৌমেনের মুখে এই উত্তর শুনে কাজল একটু রেগে গিয়ে বলে, আজ আবার তোমার কোন রক্ষিতার সাথে তুমি রাত কাটাবে? কাজলের এই প্রশ্ন শুনে সৌমেন কাজলের দিকে ফিরে কাজলের মুখ টিপে ধরে দাঁতে দাঁত চিপে বলে, আমি প্রতিদিন কার কাছে রাতে যাব না যাব শালিমা কি তোকে বলবো নাকি? তুই আমার কি হোস? হ্যাঁ, যা শালি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বলছি। সৌমেনের এই কথা শুনে কাজল সৌমেনের শার্টের কলার খামচে ধরে রাগে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে সব কথা বলতে হবে। আমি তোমার অগ্নি সাক্ষী করা বিবাহিতা স্ত্রী। তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? কাজলের এই কথা শুনে সৌমেন কাজলের গলাটা টিপে ধরে কাজলকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তাই নাকি? তুই আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী? তোকে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। তোর না আছে রূপ, না আছে কোনো গুণ। মা মরার আগে আমার দেখভাল করার জন্য তোকে আমার ঘাড়ে সারা জীবনের মতন চাপিয়ে দিয়ে গেছে, আর আমিও তোকে নিয়ে এই 5-5টা বছর জ্বলে পড়ে মরছি। আর না 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 না, আমি তোকে আর সহ্য করতে পারছি না। কালই আমি উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করব, যাতে তোর হাত থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই। আমি জাস্ট আর পারছি না। সৌমেন কাজলের গলা টিপে ধরে এই কথাগুলো বলে কাজলকে এক ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিয়ে গটগট করে ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা দামি হলুদ রঙের গাড়িটায় উঠে বসে। সৌমেন গাড়িতে উঠে যেই সিট বেল্টটা বাঁধতে যাবে, হঠাৎ সেই সময় গাড়ির আয়নার দিকে সৌমেনের দৃষ্টি যেতেই সে দেখে তার গাড়ির ব্যাক সিটে হলুদ রঙের চুড়িদার পরা একটি কম বয়সী মেয়ে বসে আছে ঠিকই, কিন্তু সেই মেয়েটার সারা মুখটা রক্তাক্ত। মেয়েটার একটা চোখের মণি নেই। সেই মণিবিহীন জায়গা থেকে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে মেয়েটার পরনে হলুদ রঙের চুড়িদারটা লাল রঙে রাঙা করে তুলেছে। আর মেয়েটার যে চোখের মণি আছে সেই চোখ দিয়ে মেয়েটা এক দৃষ্টি দিয়ে সৌমেনের দিকে তাকিয়ে একটা ক্রূর শয়তানি হাসি হাসছে। গাড়ির সামনে ছোট আয়না দিয়ে গাড়ির ব্যাকসিটে এইরকম একটা ভয়ঙ্কর বিভৎস বিশ্রী দেখতে একটা মেয়েকে বসে থাকতে দেখে সৌমেন আয়নার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মল্লিকা। এই কথা বলে সৌমেন পিছন ঘুরতেই দেখে ব্যাকসিটে কেউ বসে নেই, পুরো ফাঁকা সিটটা। সৌমেন পিছন ফিরে ভয়ঙ্কর বিভৎস বিশ্রী দেখতে সেই মেয়েটিকে তার গাড়ির ব্যাকসিটে বসে থাকতে না দেখে চোখ বন্ধ করে হাঁপাতে থাকে কিছুক্ষণ। তারপর নিজের মনের ভুল ভেবে গাড়ি স্টার্ট দিয়ে তার হাসপাতালের চিকিৎসক বন্ধু দিবাকর সান্যালের সেকেন্ড বিবাহবার্ষিকীর পার্টির উদ্দেশ্যে
ডলফিন ব্যাংকোয়েটের দিকে রওনা দেয়। সৌমেন ফাঁকা হাইওয়ে দিয়ে যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল, সৌমেনের হঠাৎ মনে হলো তার পিছন দিক থেকে ধীরে ধীরে দুটো নরম তুলতুলে হাত এসে তাকে জড়িয়ে ধরছে। সৌমেন গাড়ি চালাতে চালাতে বুঝতে পারল তাকে পিছন দিক থেকে যে দুটো নরম হাত জড়িয়ে ধরছে সেটা কোনো মহিলার হাত। গাড়ি চালাতে চালাতে সৌমেনের এইরকম মনে হতেই সে পিছন ফিরে তাকাতেই দেখে গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ আগে যে ভয়ঙ্কর বিভৎস বিশ্রী দেখতে মেয়েটাকে ব্যাকসিটে বসে থাকতে দেখেছিল, সেই মেয়েটা তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে হ্যাঁসফ্যাঁসে কর্কশ কণ্ঠে সৌমেনকে বলছে, ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার, কেমন আছো? চিনতে পারছো আমাকে? পিছন দিক থেকে ভয়ঙ্কর বিভৎস বিশ্রী মেয়েটাকে ওইভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে আর ওই কথাগুলো শুনে সৌমেন সঙ্গে সঙ্গে ব্রেক করে গাড়ি থামিয়ে চিৎকার করে বলে ওঠে, মনিকা, তুমি আমার গাড়িতে কি করে এলে? আমাকে 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 ছাড়ো বলছি। এই কথা বলে সৌমেন পিছন ফিরতেই দেখে তাকে পিছন দিক থেকে কেউ জড়িয়ে ধরে নেই। গাড়ির পিছন পুরো ফাঁকা। সৌমেন পুনরায় একই রকম দৃশ্য দেখে গাড়ির স্টিয়ারিংয়ে এক চাপড় মেরে বলে, গত 1 সপ্তাহ ধরে আমি ওকে দেখতে পাচ্ছি। কেন? এটা কি আমার মনে হ্যালুসিনেশন? তাই হয়তো হবে যে 2 মাস আগে আত্মহত্যা করে মারা গেছে সে কিভাবে ফিরে আসবে। না না না, এই হতে পারে না। দূর, আমি শুধু শুধু ওকে নিয়ে চিন্তা ভাবনা করছি। সৌমেন এই কথাগুলো বলতে বলতে হাত ঘড়ির দিকে তাকাতেই দেখে রাত 8টা বাজতে যাচ্ছে। ঘড়িতে রাত 8টা বাজতে যাচ্ছে দেখে সৌমেন বলে ওঠে, রাত 8টা বাজতে যাচ্ছে, যাই, দিবাকর আমার জন্য হয়তো আবার অপেক্ষা করছে। এই কথা বলে সৌমেন আবার গাড়ি স্টার্ট দিয়ে নিজের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয় তাড়াতাড়ি। এবং 15 মিনিটের মধ্যে ডলফিন ব্যাংকোয়েটের সামনে দাঁড়ায়। তারপর সৌমেন গাড়ির দরজা খুলে নামতেই দেখে ব্যাংকোয়েটের ভিতরে সার সার গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাংকোয়েটের ভিতরে সারবদ্ধ গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখে সৌমেনের বুঝতে অসুবিধা হলো না যে তার হাসপাতালে যেসব চিকিৎসক কলিগরা কাজ করে এই গাড়িগুলো তাদের, কারণ সে এই গাড়িগুলো বহুবার আগে দেখেছে এবং তাদের সঙ্গে চড়েছে বেশ কয়েকবার। এরপর সৌমেন গাড়ির ব্যাকসিটের দরজা খুলে লাল গোলাপ ফুলের বুকেটা আর গিফটের বাক্সটা নিয়ে ব্যাংকোয়েটের ভিতর ঢুকে যায়। সে তখন খেয়াল করল না যে তার গাড়ির ব্যাকসিটে সেই ভয়ঙ্কর বিভৎস বিশ্রী দেখতে মেয়েটা বসে আছে আর একটা কঠোর দৃষ্টি দিয়ে সৌমেনের দিকে তাকিয়ে ক্রূর শয়তানি একটা হাসি হাসছে আর ফ্যাঁসফ্যাঁসে কর্কশ কণ্ঠে বলছে, আমি আসছি তোর কাছে, তুই ধীরে ধীরে মৃত্যুর জন্য প্রস্তুত হ, আমার হাতে তুই মরবি। ব্যাংকোয়েটের 3 তলায় সৌমেন প্রবেশ করতেই ডাক্তার দিবাকর সান্যাল হাসি মুখে সৌমেনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার ঘোষ দস্তিদার। আমি খুব খুব খুশি হয়েছি তুমি এই পার্টিতে এসেছো। আয় সৌমেন, আয়, তোর সঙ্গে আমার স্ত্রী নন্দিতার আলাপ করিয়ে দিই। দিবাকর সৌমেনকে এই কথা বলে নন্দিতাকে ডাকে সৌমেনের সঙ্গে আলাপ করানোর জন্য। নন্দিতা, এই নন্দিতা, একবার এদিকে আসো, দেখো কে এসেছে। আপনি চিন্তা করবেন না, কাল পেশেন্টকে নিয়ে সকাল 11টা নাগাদ আমার চেম্বারে চলে আসুন। হ্যাঁ, আমি থাকবো ওখানে। এই কথা বলে নন্দিতা ফোনটা কেটে দিবাকরের দিকে এগিয়ে এসে বলে, ডাকছিলে দিবা? আসলে আমি আমার একজন পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ফোনে একটু কথা বলছিলাম। কি হয়েছে বলো। নন্দিতা, তোমাকে কতবার আমাদের হাসপাতালের বড় অর্থোপেডিক সার্জন সৌমেন ঘোষ দস্তিদারের নাম বলেছি, তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। আর ওনার সঙ্গে তো আমার দীর্ঘদিন ধরে আলাপ করার ইচ্ছে। আমার সামনে যিনি এখন খয়েরি রঙের কোট প্যান্ট পরা যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে দেখছো, এই ভদ্রলোকই হলো বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার সৌমেন ঘোষ দস্তিদার। দিবাকরের মুখে সৌমেনের নাম শুনে নন্দিতা সৌমেনের দিকে তাকাতেই খানিকটা চমকে ওঠে আর তৎক্ষণাৎ মনে পড়ে যায়
তার কলেজ লাইফে ঘটা পুরনো কিছু স্মৃতি সৌমেনের সঙ্গে। কারণ নন্দিতা ছিল সৌমেনের প্রাক্তন প্রেমিকা। সে যখন সৌমেনের সঙ্গে কলেজে একই ব্যাচে পড়ত, তখন নন্দিতার সঙ্গে সৌমেনের একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তাদের এই গভীর প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে তারা কতবার যে একে অন্যের শরীর নিয়ে খেলা করেছে তারা নিজেরাও জানে না। কিন্তু শেষ পর্যন্ত তাদের দুজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝিতে তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় আর একে অন্যের থেকে দূরে সরে আসে। নন্দিতা কিছুক্ষণ সৌমেনের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আপনার নাম দিবাকরের মুখে অনেক শুনেছি। আপনি একজন আমাদের থেকেও এত বড় মাপের ডাক্তার। আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। নন্দিতার কথা শুনে সৌমেন কিছু বলে না, শুধু নন্দিতার দিকে তাকিয়ে মৃদু হাসে আর মনে মনে বলে, আজ তোমার কার পাশে থাকার কথা? তুমি আজ কার পাশে রয়েছ নন্দিতা? এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এরপর দিবাকর ও সৌমেন এবং হাসপাতালে সৌমেনের আরও যেসব কালিগরা ছিল তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর দিবাকর ও নন্দিতা দুজন দুজনের হাত ধরে কেক কেটে ও একে অন্যকে মালা পরিয়ে নিজেদের বিবাহবার্ষিকী সেলিব্রেশন করতে যখন ব্যস্ত ছিল, ঠিক সেই সময় সৌমেন একটা ককটেলের কাউন্টারে যায়। গিয়ে ককটেলের কাউন্টারে দাঁড়িয়ে থাকা কালো কোট প্যান্ট পরা ছেলেটার উদ্দেশ্যে যেই কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় সৌমেনের পিছন থেকে একটা মিষ্টি নারী কণ্ঠ ভেসে আসে। হাই, আচ্ছা আপনি কি টিউলিপ হাসপাতালের চিকিৎসক বনাম অর্থোপেডিক সার্জন সৌমেন ঘোষ দস্তিদার? পিছন দিক থেকে একটা মেয়েলি মিষ্টি কণ্ঠ ভেসে আসতেই সৌমেন সঙ্গে সঙ্গে পিছন ফিরে সামনে তাকাতেই দেখে তার থেকে 3 হাত দূরে গোলাপি রঙের লং গাউন পরা 25-26 বছরের একটা সুন্দরী যুবতী পাইনঅ্যাপেলের জুস গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর সৌমেনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। ককটেল কাউন্টারের সামনে একটা অচেনা সুন্দরী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌমেন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে সেই অচেনা সুন্দরী নারীটিকে, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। সৌমেনের প্রশ্ন শুনে অচেনা সুন্দরী যুবতীটি মিষ্টি করে হেসে জবাব দেয়, আপনি আমাকে ঠিক চিনবেন না স্যার। আমি রিসেন্ট 1.5 সপ্তাহ হলো আপনার হাসপাতালেই চেস্ট মেডিসিন বিভাগে জয়েন করেছি। আমার নাম মিশকা সিনহা। আপনার নাম আমি অনেক শুনেছি, তাই তো আজ পার্টিতে আপনাকে দেখে আলাপ করবার লোভটা আর সামলাতে পারলাম না, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলাম। নাইস টু মিট ইউ স্যার। মিশকা এই কথা বলে সৌমেনের দিকে হাতটা বাড়িয়ে দিতেই সৌমেন মন্ত্রমুগ্ধের মতো মিশকার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে লাগে আর মিশকাকে এক দৃষ্টিতে ভালো করে প্রত্যক্ষ করতে লাগে। সৌমেন মিশকার দিকে একবার তাকাতেই সে সঙ্গে সঙ্গে মিশকার প্রেমে পড়ে যায় আর তাকেই নিজের কাছে পাওয়ার কামনা বাসনা লোভ তার মনের মধ্যে জেগে ওঠে। সৌমেন মিশকার দিকে তাকিয়ে দেখে মিশকা যে গোলাপি রঙের সুন্দর স্লিপ হাতার গাউনটা পরেছে, সেই গোলাপি রঙের স্লিপ হাতার গাউনের ফাঁক দিয়ে মিশকার উন্মুক্ত বক্ষ বিভাজিকা উঁকি মারছে আর সেই সঙ্গে সৌমেনের মনকে উথাল পাথাল করে দিচ্ছে। এছাড়া মিশকার 2 চোখ এত মায়াবী ছিল যে সৌমেন মিশকার ওই মায়া ভরা 2 চোখ দেখে মিশকার রূপে আকর্ষিত হয়ে পড়ে। সেই সঙ্গে মিশকার ওই লাল রাঙা টিয়া পাখির মতো ঠোঁট দুটো দেখে সৌমেনের মনে মিশকার ওই লাল ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করার ইচ্ছেটা জেগে ওঠে মনে মনে। সৌমেন মিশকার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে মনে মনে বলে ওঠে, আমার হাসপাতালে এত সুন্দর সেক্সি মেয়ে চেস্ট মেডিসিন বিভাগে জয়েন করেছে 1.5 সপ্তাহ আগে, আর আমি জানি না। মেয়েটাকে কি দেখতে! একে যদি এক রাতের জন্য আমার শয্যা সঙ্গিনী করতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হতো। সৌমেন মনে মনে এই কথা বলে মিশকাকে প্রশ্ন করে ওঠে, আচ্ছা আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাস আউট? সৌমেনের প্রশ্ন শুনে মিশকা কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ সেই সময় একটা ছেলের গলা শোনা যায়, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। সৌমেন ও মিশকার কথার মাঝে
একটা ছেলের গলা শুনে তারা দুজন স্টেজের দিকে তাকাতেই দেখে 27-28 বছরের একটি যুবক মাইক হাতে নিয়ে দিবাকর ও নন্দিতার বিবাহবার্ষিকীর পার্টিতে যেসব গেস্ট উপস্থিত ছিল সেই সব গেস্টদের উদ্দেশ্যে বলছে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যানস, ডাক্তার দিবাকর সান্যাল ও ডাক্তার নন্দিতা সান্যালের সেকেন্ড বিবাহবার্ষিকীর পার্টিতে কাপল যারা এসেছেন সেই সব কাপলদের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছি আমরা। অনুষ্ঠানটার নাম হলো ম্যাক্স ডান্স। এই ম্যাক্স ডান্সের নিয়ম হলো যারা এখানে হাজব্যান্ড ওয়াইফ আছেন তারা ম্যাক্স পরে এই স্টেজে উঠে পারফর্ম করতে হবে, আর যেসব কাপলদের পারফর্ম ভালো হবে সেই সব কাপলদের ডাক্তার দিবাকর সান্যাল ও ডাক্তার নন্দিতা সান্যাল তাদেরকে একটা রিটার্ন গিফট দেবে। অ্যানাউন্সমেন্ট করা ছেলেটির এই কথা শেষ হতেই পার্টিতে যেসব গেস্ট উপস্থিত ছিল তারা সবাই হাততালি দিয়ে ওঠে। তারপর স্টেজের মধ্যে কাপলদের ম্যাক্স ডান্স শুরু হয়। স্টেজের মধ্যে যখন পার্টিতে উপস্থিত থাকা কাপলরা নিজেদের পারফরমেন্স নিয়ে ব্যস্ত ছিল তখন মিশকা সৌমেনের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার চলুন না আমরা ওই দিকটা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করি, আমার এইসব একদম ভালো লাগে না। মিশকার এই কথা শুনে সৌমেনের ঠোঁটের কোণে একটা আলগা হাসি ফুটে ওঠে, আর সে মনে মনে বলে, এই পাখি দেখছি আমার প্রেমে অলরেডি হাবুডুবু খাচ্ছে। ভালো ভালো, এবার একে আমার বসে আনলেই লাফাতে। কি দেখতে মায়েরি, যেমন রূপ তেমন ওই টাপকা সুন্দর শরীরটা। এরপর সৌমেন ককটেল কাউন্টার থেকে একটা ম্যাঙ্গো ককটেল নিয়ে ককটেল কাউন্টার থেকে একটু দূরে মিশকার সঙ্গে একটা টেবিলে বসতেই সৌমেন লোলুপ দৃষ্টিতে মিশকার উন্মুক্ত বক্ষ বিভাজিকার দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা মিস সিনহা, আপনি তো বললেন না আপনি কোন মেডিকেল কলেজ থেকে আপনি পাস আউট হয়েছে আর কত সালে হয়েছে? 2024-এর 9 মার্চ দিল্লির একটা মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছি। তোমার বাড়ি কোথায়? দিল্লি। আর তোমার বাড়িতে কে কে আছেন তুমি ছাড়া? সৌমেনের এই প্রশ্ন শুনে মিশকা একটা রহস্যের দুষ্ট মিষ্টি হাসি হেসে বলে ওঠে, আমার বাড়ি তো কলকাতার সাজিরহাট, চেনেন? আমার বাড়ি সাজিরহাটে। আর আমার বাড়িতে আমি, মা, বাবা আর আমার একটা 17 বছরের ছোট্ট ভাই। এই হলো আমাদের 4 জনের ছোট্ট সংসার। মিশকার মুখে সাজিরহাট নামটা শুনে সৌমেনের বুকের ভিতরটা একটা অজানা ভয়ে দামামা বেজে ওঠে। সেই সঙ্গে সৌমেনের কিছু একটা পুরনো স্মৃতি মনে পড়ে ঠিকই, কিন্তু সেই স্মৃতির অথলে বেশি না ঢুকে সৌমেন আবার মিশকাকে কিছু একটা প্রশ্ন করতে যাবে। ঠিক সেই সময় মিশকা তার 2 মায়াবী চোখ নিয়ে সৌমেনের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে, আচ্ছা স্যার, আপনি কোথায় থাকেন আর আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়ি বেলেঘাটায়। আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী কাজল। আচ্ছা, আপনার স্ত্রীও কি আপনার মতোই বড় ডাক্তার? মিশকার এই প্রশ্ন শুনে সৌমেন হুট করেই মিশকার হাতটা ধরে ফেলে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, জানেন মিস না, আমি আমার স্ত্রীকে নিয়ে কোনোদিনও সুখী হতে পারিনি। কেন স্যার? আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখী নন কেন? মানে আপনার স্ত্রী কি কখনো আপনাকে ভালোবাসেননি? মিশকার এই প্রশ্ন শুনে সৌমেন আর চোখে মিশকার দিকে তাকিয়ে বলে, জানেন আমি খুব বাচ্চা ভালোবাসি। যখনই আমি আমার স্ত্রীর সঙ্গে শারীরিক ইন্টিমেট হতে চাইতাম ও আমাকে কাছে ঘেঁষতে দিত না, সারাক্ষণ আমাকে দূরে দূরে সরিয়ে দিত। আজ পর্যন্ত জানেন আমি কোনো নারীর ভালোবাসা পাইনি। আজ আমি নিজের লাইফে খুব আনহ্যাপি। আজ যদি কোনো সুন্দরী নারীর ভালোবাসা পেতাম আমি তাকে নিয়ে খুব খুব লাইফে হ্যাপি থাকতাম। সৌমেনের মুখে এই কথা শুনে মিশকার 2 চোখ সঙ্গে সঙ্গে ধক করে জ্বলে উঠেই নিভে যায়। তারপর সে চেয়ার ছেড়ে উঠে সৌমেনের দিকে এগিয়ে গিয়ে সৌমেনের কাঁধে হাত দিতেই সৌমেন উঠে দাঁড়িয়ে মিশকার দিকে তাকাতেই মিশকা একটা রহস্যের সাপদের হাসি হেসে বলে ওঠে, আজ থেকে আপনার লাইফে যত দুঃখ কষ্ট আছে স্যার সব আমি ঠিক করে দেব, আপনি কোনো টেনশন করবেন না। এই কথা বলে মিশকা সৌমেনকে জড়িয়ে ধরতেই মিশকা বলে ওঠে, স্যার আজকের রাতটা প্লিজ আমার সঙ্গে কাটাবেন।
আজ আপনার সাথে ভীষণ রাত কাটাতে ইচ্ছে করছে। মিশকার এই কথা শুনে সৌমেন মিশকার ঘাড়ে মুখ গুঁজে মিশকার সুগন্ধি চুলে চোখ বন্ধ করে গন্ধ শুকতে শুকতে বলে, ইয়েস ডার্লিং, আজ রাতটা শুধু তোমার আর আমার, আর কারোর নয়। আজ একটা নারী কি করে একটা পুরুষকে পাগলের মতো ভালোবাসতে পারে আপনি দেখবেন স্যার। এই কথা বলে মিশকা সৌমেনের দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে মিষ্টি করে হেসে বলে, আর উই শেয়ার বেড? ইয়েস ডার্লিং, হোয়াই নট। এরপর মিশকা সৌমেনের হাতটা ধরে টানতে টানতে 3 তলার ব্যাংকোয়েট পেরিয়ে যখন 4 তলায় উঠতে থাকে, সৌমেন জিজ্ঞাসা করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মিশকা? সৌমেনের এই প্রশ্ন শুনে মিশকা সৌমেনের দিকে তাকিয়ে একটা আলগা রহস্যের হাসি হেসে বলে, গেলেই দেখতে পাবে সোনা। এরপর সৌমেন মিশকার হাত ধরে মন্ত্রমুগ্ধের মতো 4 তলার দিকে এগিয়ে যেতে থাকে। তারপর ওরা দুজন 4 তলায় একটা সুসজ্জিত ঘরে এসে ঢোকে। সৌমেন সেই সুসজ্জিত ঘরে ঢুকতেই ঘরের চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে ঘরের মাঝখানে একটা গোল সাদা বিছানা। সেই বিছানার পাশে ছোট টেবিল। সেই টেবিলের উপর একটা বড় কাঁচের ফুলদানিতে একগুচ্ছ লাল গোলাপ ফুল রয়েছে। এছাড়া ঘরের মধ্যে নীল রঙের হালকা একটা নাইট বাল্ব জ্বলছে, যা ঘরের চারিদিকটায় একটা রহস্যময় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। সেই সঙ্গে ঘরের মধ্যে আজ কি রাত মজা হুসনে কা গানটা মৃদু সুরে বাজছে। মিশকা সৌমেনকে নিয়ে সেই সুসজ্জিত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর সৌমেনকে জড়িয়ে ধরে মিশকা সৌমেনের ঠোঁটে একটা আলতো চুম্বন করে বলে ওঠে, একজন নারী একটা পুরুষকে কিভাবে ভালোবাসতে পারে আজ তুমি সেটা দেখবে সৌমেন। এই রাতেই তুমি দেখবে সেই ভালোবাসার মধ্যে ঠিক কতটা ঝড় আছে। এই কথা বলে মিশকা ধীরে ধীরে সৌমেনের পরনের কোট খুলে ফেলে সৌমেনকে বিছানায় বসিয়ে ধীরে ধীরে তার শার্টের বোতামগুলো খুলে ফেলে সৌমেনকে হালকা ধাক্কা মেরে বিছানায় শুইয়ে দিয়ে মিশকা সৌমেনের বুকের উপর চেপে বসে। তারপর মিশকা তার নরম লাল ঠোঁট দুটো সৌমেনের শক্ত ঠোঁটের উপর রেখে তারা দুজন ধীরে ধীরে গভীর চুম্বনে মেতে ওঠে। অন্যদিকে সৌমেন তার 2 হাত দিয়ে মিশকার 2 স্তনযুগল কচলাতে শুরু করে মহা আনন্দে, আর বলতে থাকে কামাতুর কণ্ঠে, মিশকা তুমি শুধু আমার, আমি তোমাকে প্রতিদিন রাতে শয্যার সঙ্গিনী হিসেবে পেতে চাই। সৌমেন মিশকাকে এই কথা বলতেই মিশকা সৌমেনের নগ্ন বুকের উপর হাত বোলাতে বোলাতে দাঁতে দাঁত চেপে বলে, তাই নাকি রে শয়তান? আর কত মেয়ের সর্বনাশ করবি তুই তাদের প্রতি রাতে শয্যা সঙ্গিনী করে? মিশকার এই কথা কানে আসতেই সৌমেন চোখ খুলতেই দেখে কয়েক ঘন্টা আগে তার গাড়ির ব্যাক সিটে যে ভয়ঙ্কর বিভৎস বিশ্রী রক্তাক্ত চেহারার মেয়েটা বসেছিল, সেই মেয়েটা তার নগ্ন বুকের উপর 2 পা 2 দিকে ছড়িয়ে নগ্ন অবস্থায় বসে আছে, আর সৌমেনের দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে। আর অন্যদিকে সৌমেন ভয়ঙ্কর বিভৎস রক্তাক্ত চেহারার মেয়েটাকে দেখে ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মল্লিকা তুমি তুমি এখানে কি করে এলে? তুমি তো 2 মাস আগে আত্মহত্যা করে মারা গেছো শুনেছি। আর মিশকা কোথায়? সৌমেনের কথায় মল্লিকা খিক খিক করে হেসে ফ্যাস ফ্যাসে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তুই এতক্ষণ যাকে মিশকা ভেবে নিজের কাছে টেনে আদর করছিলিস সে মিশকা ছিল না, মল্লিকা। আর আমি তো আত্মহত্যা করে মরিনি, তুই আর তোর লোকেরা মিলে আমাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়েছিস আমার মা বাবা আর সমাজের লোকের চোখে। সৌমেন, তোমার মনে পড়ে না? আমি মনে করিয়ে দেব? বল বল, তোকে মনে করিয়ে দেব? মল্লিকা, মল্লিকা আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, হাত জড়ো করে ক্ষমা চাইছি। সেদিন তোমার সঙ্গে আমি আর আমার লোকেরা মিলে যা যা করেছি সব আমার অন্যায় ছিল, আমি মানছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও,
ছেড়ে দাও আমাকে, আর আর ক্ষমা করে দাও, ক্ষমা করো। তোকে ক্ষমা? তোর মতো নরপিশাচের কোনো রকম ক্ষমা নেই। তুই আমার সঙ্গে আর হাসপাতালে যেসব নিরীহ নার্সদের কাজে লাগিয়ে তাদের সঙ্গে এতদিন ধরে প্রতি রাতে অন্যায় করেছিস, তার জন্য তোর কোনো ক্ষমা নেই। আর তুই আমার সঙ্গে যে জঘন্যতম অন্যায় করেছিস, তোকে আমি মনে করিয়ে দিচ্ছি। এই কথা বলে ধীরে ধীরে মল্লিকা বলতে শুরু করে দীর্ঘ কয়েক মাস ধরে সোমেন তার সঙ্গে কি কি জঘন্যতম কাজ করেছিল। দিনটা ছিল 15ই মে। সেই দিনটা ছিল আমার সব থেকে আনন্দের দিন, কারণ আমি সেদিন আপনার টিউলিপ হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগে ডাক্তার মল্লিকা রায় নামে চিকিৎসক হিসেবে জয়েন করি। আপনার হাসপাতালে জয়েন করার পর আমার বেশ 1 মাস ভালোই দিন কাটছিল। হাসপাতালে নানা রোগীর চিকিৎসা করে আর দিন রাত নানা ওয়ার্ডে ডিউটি করে 1 মাস চলার পর একদিন হাসপাতালের প্রেস কনফারেন্স রুমে একটা অনুষ্ঠানে তোমার সঙ্গে আলাপ হয় আমার, এবং আমরা সেই প্রেস কনফারেন্স অনুষ্ঠানে দুজনে মিলে বক্তৃতাও দিই। আমার বক্তৃতা শুনে তুমি সেদিন থেকেই আমার প্রেমে পড়ে যাও, কিন্তু আমাকে বলতে পারোনি। প্রেস কনফারেন্স অনুষ্ঠানে আমাদের দুজনের আলাপ হওয়ার পর থেকেই আমাদের মধ্যে একটা হালকা বন্ধুত্বের তৈরি হয়। সেই হালকা বন্ধুত্ব থেকে আমাদের ধীরে ধীরে গভীর বন্ধুত্বের মধ্যে প্রবেশ করি আমরা। এই গভীর বন্ধুত্ব থেকে তুমি একদিন আমাকে নিয়ে একটা কফি শপে ঘুরতে গেলে এবং সেখানে গিয়ে একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিলে। আমি তোমার সেই প্রেমের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে ফেলি। তখনও আমি বুঝতে পারিনি তুমি আমার সঙ্গে ঠিক কি জঘন্যতম অপরাধটা করতে যাচ্ছ। এরপর প্রায় দিনই তুমি আমাকে নিয়ে কলকাতার বড় বড় হোটেলে যেতে, আর আমার এই সুন্দর শরীরটাকে নিয়ে দিনের পর দিন খেলা করতে। তখনও জানতাম না যে তুমি বিবাহিত, তোমার বাড়িতে স্ত্রী আছে। এইভাবে দীর্ঘদিন ধরে আমার শরীরটাকে নিয়ে খেলা করার পর আমি আমার হাসপাতালের এক বন্ধুর কাছ থেকে জানতে পারি তুমি বিবাহিত। এই খবরটা জানতে পেরে আমি তখনই তোমার কাছে ছুটে আসি আর তোমার কাছে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলি, সৌমেন, এই কথাটা তুমি আমাকে এতদিন জানাওনি কেন? তুমি আমার এই প্রশ্নের উত্তরে জবাব দাও। মল্লিকা, আমি তোমাকে জানতাম ঠিকই, কিন্তু হাসপাতালের নানা ধরনের কাজের চাপে তোমাকে জানিয়ে ওঠা হয়নি। তুমি চিন্তা করো না মল্লিকা, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকে ঠিক বিয়ে করব। দেখো, সেদিন তোমার মুখে এই প্রস্তাব শুনে আমি আনন্দে মাতোহারা হয়ে যাই ঠিকই, কিন্তু তুমি যে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে আমি সেটা বুঝতেও পারিনি। তোমার এই খবর জানার 1 সপ্তাহ পর একদিন রাতে আমি হাসপাতালের ডিউটি শেষ করে যখন বাড়ি ফিরছি ফাঁকা রাস্তা দিয়ে, তখন কটা হবে? ওই 2 কি 2:30। আমি যখন ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছি, হঠাৎ সেই সময় আমার পাশে হুশ করে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটা দাঁড়াতেই গাড়ির ভেতর থেকে কয়েকজন লোক নেমে এসে আমার মুখ হাত বেঁধে টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে যায়। যে লোকগুলো আমাকে টানতে টানতে গাড়ির ভেতর নিয়ে গেল তাদের আমি মুখ পর্যন্ত দেখতে পাইনি, কারণ ওদের মুখগুলো সব কালো কাপড়ে ঢাকা ছিল। এরপর গাড়িটা 1/2 ঘন্টা 15 মিনিট চলার পর একটা কারখানার সামনে এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে ওরা আমাকে নামতেই আমি কারখানাটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা পরিত্যক্ত কারখানা। এই কারখানায় এখন আর কাজ হয় না। এরপর ওরা আমাকে টানতে টানতে কারখানার ভিতর নিয়ে গিয়ে আমার শরীরটার উপর সারা রাত ধরে চরম অত্যাচার করে। আমি ওদের হাতে অত্যাচারিত হওয়ার পর এরপর আমার সঙ্গে যা ঘটল তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ওরা যখন আমার সঙ্গে শারীরিক অত্যাচারের খেলায় ব্যস্ত ছিল, তখন কারখানার মধ্যে আড়াল থেকে কি যেন গভীর গলায় আমাকে যারা অত্যাচার করছিল তাদেরকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওর শরীর নিয়ে তোরা অনেক খেলেছিস, ওকে এবার ছেড়ে দে, এবার আমার পালা যে।
সেই কথা আড়াল থেকে বলে আমার সামনে বেরিয়ে আসতেই আমি দেখি আড়ালে থাকা ব্যক্তিটা আর কেউ নয়, সৌমিক তুমি। এরপর তুমি যখন ধীরে ধীরে আড়াল থেকে বেরিয়ে এসে আমার দিকে এগিয়ে আসছিলে, তখন তোমার মুখে একটা শয়তানি হাসি খেলা করছিল, আর তোমার হাতে ছিল একটা বাঁশ। এরপর তুমি আমার সামনে এসে দাঁড়াতে আমি তোমাকে দেখে হাত জোর করে বলে উঠি, সৌমিক প্লিজ আমাকে বাঁচাও ওদের হাত থেকে, ওরা আমার বড় সর্বনাশ করে দেবে। আমি ভেবেছিলাম আমার এই কথা শুনে তুমি হয়তো আমাকে ওদের থেকে বাঁচাবে, কিন্তু তুমি সেটা না করে উঠে আমার দিকে একটা শয়তানি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলে, তুমি কি ভেবেছিলে মল্লিকা আমি তোমাকে বিয়ে করব? না 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 না, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। আমি আমার মনের ও শরীরের সমস্ত কামনা বাসনা চাহিদা পরিপূর্ণ করার জন্য আমি তোমার ওই সুন্দর শরীরটাকে নিয়ে এতদিন খেলা করেছি। এবার আমার মনের সব চাহিদা পরিপূর্ণ হয়েছে, আর তোমাকে কোনো দরকার নেই আমার। তুমি এবার আমার রাস্তা থেকে সরে যাও। এই কথা বলে তুমি তোমার হাতে থাকা বাঁশটা দিয়ে আমার সারা শরীরে অবিরাম আঘাত করতে থাকো। আমার নাক মুখ চোখ থেকে অবিরাম রক্তপাত হতে হতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে তুমি আর তোমার দলের লোকেরা মিলে আমার মৃতদেহটাকে নিয়ে আবার গাড়ি করে হাসপাতালে যাও। আর হাসপাতালের পিছন দিকে যে পুকুরটা আছে, সেই পুকুরের সামনে যে বড় পেয়ারা গাছটা আছে, ওই গাছের একটা ডালে আমায় গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দাও, যাতে লোকে বুঝতে পারে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি, আর তোমার এই জঘন্যতম অপরাধটা পুলিশের চোখে ধরা না পড়ে। এই ঘটনা ঘটার দুদিন আমাকে আপনার হাসপাতালের কর্মচারীরা দেখতে না পেয়ে মনে মনে ভাবে আমি হয়তো অসুস্থ, কিন্তু দুদিন পর হাসপাতালের সুইপার রঘু হাসপাতালের কিছু ব্যবহার করার জিনিস হাসপাতালের পিছনে ফেলতে গিয়ে যখন আমার লাশটা গলায় দড়ি দেওয়া অবস্থায় পুকুর পাড়ে পেয়ারা গাছে ঝুলছে দেখতে পায়, এটা দেখে প্রথম খবর দেয় আপনাকে, কারণ আপনি আপনার হাসপাতালের ইনচার্জ বনাম প্রিন্সিপাল ছিলেন। রঘু আপনাকে খবরটা জানানোর পর খবরটা প্রথমে পুলিশকে জানানো হয়, তারপর হাসপাতালের অ্যাডমিন সুলেখাকে দিয়ে আমার বাবা মাকে ফোন করানো হয়, আর সুলেখা আমার বাবা মাকে ফোন করে জানায়। আচ্ছা, এটা কি মল্লিকা রায়ের বাড়ির লোকেদের সঙ্গে আমি কথা বলছি? ফোনটা আমার মা ধরেছিল। ফোনের ওপার থেকে সুলেখার গলা পেয়ে মা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আপনি মল্লিকার বাড়ির লোকেদের সঙ্গেই কথা বলছেন, আর আমি হলাম মল্লিকার মা অনিন্দিতা রায়। ফোনের ওপার থেকে মায়ের গলা পেয়ে সুলেখা জানায়, আপনারা প্লিজ তাড়াতাড়ি টিউলিপ হাসপাতালে আসবেন। আপনার মেয়ে মল্লিকা আমাদের হাসপাতালের পেছনে একটা পেয়ারা গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সুলেখার মুখে আমার মৃত্যুর খবর পেয়ে আমার বাবা মা ভাই হাসপাতালে সঙ্গে সঙ্গে ছুটে আসে। তারপর আমার দেহটা পোস্টমর্টেমে যায় ঠিকই, কিন্তু কি করে আমি মারা গেছি তা পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় না। শুধু পোস্টমর্টেম রিপোর্টে লেখা হয় আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য মারা গেছি। আমার এই মৃত্যু রহস্যটা আমার বাবা মা আর ভাইয়ের কাছে চিরদিন রহস্যই থেকে গেল। আমি যে মারা গেছি, কারা আমাকে খুন করেছে তারা কিচ্ছু জানতে পারল না। মল্লিকা এই কথাগুলো বলে শেষ করে। তার হাতের ধারালো বড় বড় কালো কালো নখগুলো দিয়ে সৌমেনের নগ্ন বুকে আঁচড়াতে আঁচড়াতে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আজ শুধুমাত্র তোর জন্য আমার পরিবারটা সর্বশান্ত হয়ে গেছে। সে সঙ্গে তুই তোর হাসপাতালে যেসব নিরীহ নার্সদের কাজ করে রাত দিন এক করে তাদের দিনের পর দিন অত্যাচার করে কষ্ট দিয়েছিস, তোর সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। মল্লিকা এই কথা বলে তার দুই হাতের ওই ধারালো নখগুলো দিয়ে এক টানে সৌমেনের বুক ফালা ফালা করে ছিঁড়ে ফেলে। বুকের ভিতর থেকে কিছুটা টাটকা রক্ত মাংস তুলে এনে মহা আনন্দে মল্লিকার প্রেত ওইগুলো খেতে শুরু করে।
আর বিশ্রী কান এঁটো করে একটা হাসি হাসতে থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে কাম লালসা। গল্প পাঠে দেবাঞ্জন এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। অন্যান্য চরিত্রে দেবলীনা, তুষার, দিব্যেন্দু, রূপক, পূজা, ঝিনুক, প্রত্যুষা ও কৃষ্ণবলী। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।